ভীষণ স্মার্ট টিভি দেশ সন্ধ্যা স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। ৪ ধাপে উপজেলা নির্বাচন ঘিরে জমজমাট স্থানীয় রাজনীতি, এমপি মন্ত্রী স্বজনদের দাপটে কোণঠাসা উপজেলা নির্বাচনের বাকি প্রার্থীরা, সারা দেশে তীব্র তাপ প্রবাহে ২৭ এপ্রিল পর্যন্ত বন্ধ সব শিক্ষা প্রতিষ্ঠান, কোন পথে রাজনীতি, রাজনৈতিক দল, এইসব বিষয় নিয়ে আমরা কথা বলবো। আজকে আমাদের শিরোনাম ঠিক করেছে উপজেলা নির্বাচন, দু দলের কড়া নির্দেশ। এই শিরোনামের উত্তর খুঁজবো। দুজন অতিথি আমার সঙ্গে স্টুডিওতে আছেন। শুরুতে পরিচয় করে দিতে চাই। আছেন আমার ডান পাশে কুদ্দুস আফরাদ, সিনিয়র সাংবাদিক, এবং আছেন আবু জায়েদ আল মাহমুদ, রাজনীতি বিশ্লেষক ও সাংগঠনিক সম্পাদক, জাতীয় পার্টি। দুজনকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা সরাসরি আলোচনায় ফিরতে চাই। আমরা শুরুতেই সিনিয়র সাংবাদিক কুদ্দুস আফরাদ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আসলে উপজেলা নির্বাচন প্রসঙ্গে আসলে আসে ৮ তারিখ থেকে, অর্থাৎ ৮ মে থেকে আসলে নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রথম ধাপের নির্বাচন, অর্থাৎ 4টি ধাপ। সেক্ষেত্রে আসলে মানে এখন আমরা যে মন্ত্রী এমপিদেরকে এর মধ্যে নির্দেশ দেওয়া হয়েছে, তাদের যে স্বজনরা রয়েছে নির্বাচনে দাঁড়িয়েছেন, কেউ যেন সরে যান নির্বাচন থেকে। সেক্ষেত্রে আসলে কেউ সরছেন, কেউ সরছেন না, এবং এতে আসলে সুষ্ঠু নির্বাচনের বড় বাধা হয়ে উঠতে পারে কিনা এই মন্ত্রী এমপি স্বজনরা বা এই যে পরিবারতন্ত্র। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সঙ্গে এই আলোচনায় যিনি অংশ নিচ্ছেন জনাব আবু জায়েদ আল মাহমুদ, জাতীয় পার্টির নেতা, এবং যারা শুনছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা। বিষয়টা হচ্ছে যে ভোট যদি অ্যাডমিনিস্ট্রেটিভ তার যে স্টেপগুলো থাকে, এগুলো যদি ঠিক থাকে, কে এখানে কি করলো না করলো কিছুই যায় আসে না। এখন আমাদের দেশে বাস্তবতা অনেক ক্ষেত্রে সেই রোলটা নেওয়া যায় না। সেই জন্য এইসব এই যে আত্মীয় স্বজন দাঁড়াতে পারবে না। আত্মীয় স্বজন যদি পলিটিক্যালি ম্যাচিউরড, অর্থাৎ পলিটিক্যাল ধারাবাহিকতায় থাকে, তাহলে সে দাঁড়াতে পারবে না কেন? অর্থাৎ আমার সন্তান সাংবাদিক হতে পারবে না এরকম তো কোনো নিষেধাজ্ঞা আমার ফ্যামিলি থেকে জারি করতে পারে না। বা উনি পলিটিক্স করেন, ওনার সন্তান উনি মন্ত্রী হিসেবে থেকে, বা ওনার ভাগনা বা শ্যালক বা বোন দাঁড়াতে পারবেন এটা। হ্যাঁ, আমাদের এখানে যেই ট্রেন্ডটা হয়ে গেছে, এখন পারিবারিক তন্ত্রের একটা ট্রেন্ড চালু হয়ে গেছে। সারা জীবন ছেলে হয়তো ফুটবল খেলছে, যেরকম ক্রিকেট খেলার থেকে চলে গেল মাশরাফি সংসদ সদস্য, আপত্তি হয় না। যদি মাশরাফির আত্মীয় স্বজন থাকতো তাহলে কিন্তু এটা আপত্তি হতো, কথার কথা আসতো। সেই ট্রেন্ডটা, অর্থাৎ এই ক্ষতিকর দিকটা যাতে না হয়, সেই জন্যই অত ক্ষমতাসীন দল বা তার চেইন অফ কমান্ডে এটাতে বিরোধ সৃষ্টি হবে, সেই জন্য তারা চেষ্টা করছে। আমি মনে করি বরঞ্চ ক্ষমতাসীন দলকে ওই জায়গায় নজর দিতে হবে, তার রাজনৈতিক লোকগুলো, অর্থাৎ সে তো একটা রাজনৈতিক দল আছে, ক্ষমতাসীন যে সরকার একটা দল আছে, সেই দলের রাজনৈতিক তারা যেরকম নৌকা প্রতীক দেয় না, ভালো কথা। আমি তো মনে করি তার রাজনীতিকে তার ওন করতে হবে। তার রাজনীতিকে যদি ডিজোন করে তাহলে আর রাজনৈতিক প্রতিষ্ঠান শেষ হয়ে যাবে দেশ থেকে। সুতরাং আগে যেটা হতো, আগে যেরকম ছিল স্বতন্ত্র, অর্থাৎ সাধারণ প্রতীকী ইলেকশন করতেন, দল থেকে কিন্তু একটা সমর্থন থাকতো। জাতীয় পার্টি একটা সমর্থন দিত কোনো ব্যক্তিকে, আওয়ামী লীগ সমর্থন দিত, জামাতে ইসলামী দিত, বিএনপি দিত, সমর্থন করত। তাদের দলীয় কোনো সিম্বল ছিল না। আবার কোনো দলেরই আর একটা উপগ্রুপ আরেকজনকে সমর্থন দিত, আগেও ছিল এটা, এইবারও তাই হচ্ছে। কিন্তু এইখানে কথাটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রশ্ন, অর্থাৎ মন্ত্রী এবং এমপিরা লোকালি যারা আছে তারা প্রভাব খাটায়। এই প্রভাব খাটানোর জন্য ওই প্রার্থীদেরকে নিষেধ করার চেয়ে আমার মনে হয় মন্ত্রী এমপিদের, অর্থাৎ যেই জায়গায় গোড়া টানলে কাজ হবে সেই জায়গায় গোড়া টানা দরকার। এবং এটা যদি টানতে পারে ইলেকশন ভালো হবে, এটা টানতে না পারলে ইলেকশন যখন এমপি ছেলে নির্বাচনে দাঁড়াবে তখন কি আপনি মনে করেন যে সেখানে প্রভাব বিস্তার হবে না? না, ওইটা হবে না। তার ছেলে এমপির ছেলে দাঁড়ায় নেই, এমপির তো লোক দাঁড়াবে একজন, তাহলে তাকে কিভাবে করবে? একই কথা। ছেলেটা হয়তো তার সাইনবোর্ড আছে যে সে তার বাবা বা তার বোন জামাই বা তার চাচা, এটা হচ্ছে তার একটা লিঙ্কের বাইরেও তো একটা লিঙ্ক আছে, এরা দাঁড়ালো না। এই যে 300 এমপি আছে, 300 এমপি বা 350 জন এমপি আছে মহিলা এমপি সহ, যারা যেখানে আছে, যেহেতু তারা রাজনীতি করে গেছে, রাজনীতির একটা প্রভাব থাকবেই। এইটা হচ্ছে একবারে শতসিদ্ধ। এই শতসিদ্ধকে যে বাধা দিয়ে মনে করে কেউ, এটা ভুল পথে যাচ্ছে। এটা সরকারি দল করুক, অপোজিশন করুক, যেরকম বিরোধী দল বিএনপি, সুষ্ঠু নির্বাচনের জন্য বাধা কিনা? হ্যাঁ, এই যে প্রভাব বিস্তারটা সুষ্ঠু নির্বাচনের জন্য বাধা কিনা? সুষ্ঠু নির্বাচনের জন্য যদি গভর্নমেন্ট মেশিনারিজ মনে করে যে তারা লুজ থাকবে তাহলে বাধা, আর তারা যদি মনে করে তারা স্ট্রিক্ট থাকবে তাহলে বাধা না। জি, আসবো আপনার কাছে। আমরা একটু আবারও যেতে চাই আবু জায়েদ আল মাহমুদ, আপনার কাছে একটু আসতে চাই। মন্ত্রী এমপিদের স্বজনদের আমরা সরে দাঁড়াতে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখছি না, কিছু জায়গা হয়তো দু একজন সরছেন, কথা শুনছেন না, এমনটা শুনছি। আসলে
সেক্ষেত্রে আসলে এই আগামী যে উপজেলা নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে সেটি কি অনেকটা 7 জানুয়ারির নির্বাচনের মতো হচ্ছে কিনা, কিংবা কি বলবেন আসলে নির্বাচনটা কেমন হবে, আপনার বিশ্লেষণ জানতে চাই। ধন্যবাদ। আজকে এই টিভি সেটের সামনে দেশে বিদেশে এই দেশ টিভির অগণিত দর্শক শ্রোতা এবং কলাকৌশলী উপস্থাপক ও সহ আলোচক বিজ্ঞ সাংবাদিক কুদ্দুস ভাই সহ আজকে যারা শুনছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এই উপজেলা পদ্ধতিটি আসলে প্রথমেই আমি স্মরণ করতে চাই আমার প্রয়াত নেতা হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবকে। বাংলাদেশে উপজেলা পদ্ধতিটি উনি এনেছেন, উপজেলা আইনটি উনি পাশ করেছেন, নির্বাচন করিয়েছেন এবং মোটামুটি 2টি নির্বাচন উপজেলা উনি করিয়েছিলেন। তার পরবর্তীতে বিভিন্ন রাজনৈতিক প্রতিহিংসার কারণে হোক, অদূরদর্শিতার কারণে উপজেলাটি বন্ধ হয়ে যায়। পরবর্তীতে আবার বিভিন্ন প্রেক্ষাপট পেরিয়ে কিছুটা আওয়ামী লীগের ইয়ে ছিল, উদারতা ছিল উপজেলাটাকে ফিরিয়ে আনার ব্যাপারে। আওয়ামী লীগ তখন 2001 সালে যখন সরকারের শেষের দিকে ছিল, 96 সাল থেকে 2001 সালের মেয়াদে, তখন তারা পারেনি, অর্ডিন্যান্সটা শুধু পাশ করে গিয়েছিল। বিএনপির পুরো সময়টাই বন্ধ ছিল এই উপজেলার ব্যবস্থাটা, সেটা সবাই জানে আসলে। তো এখন আমি পরবর্তীতে উপজেলাটা আসলো, আসার পরে উপজেলাটা কিন্তু খণ্ডিত আকারে আসছে। যেই উপজেলাটা এসে সেভ করেছিল, প্রত্যেকটা উপজেলার একটা কোর্ট, বিচার ব্যবস্থাটাও প্রত্যেক স্ব উপজেলায় থাকবে, এরকম একটা সুবিধা মানুষকে দেওয়ার জন্য এবং বিচার ব্যবস্থাকে মানুষের দোরগোড়ায় নিয়ে যাওয়ার জন্য, কৃষকের প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় নিয়ে যাওয়ার জন্যই কিন্তু আসলে এই প্রচেষ্টাটা ছিল। সেটা পুরোপুরি আসেনি। সংস্কৃত হয়ে কিছুটা সংস্কার হয়ে উপজেলাটা এসেছে। আপনার একজন মহিলা ভাইস চেয়ারম্যান যুক্ত হয়েছে, একজন পুরুষ ভাইস চেয়ারম্যান যুক্ত হয়েছে, আমরা সেটাকে সাধুবাদ জানাই। আমি এখনও দাবি জানাই যে পূর্ণাঙ্গ উপজেলাটি বাস্তবায়ন যেন হয় অদূর ভবিষ্যতে। জাতীয় পার্টির এটা একটা বড় ধরনের অ্যাচিভমেন্ট ছিল, জনগণের কল্যাণে একটি বড় ধরনের কর্মসূচি জাতীয় পার্টি নিয়েছিল। কিন্তু এখন নির্বাচন হচ্ছে দেশে, আমরা আসলে নির্বাচনের মধ্যে আছি, একটি সংসদ নির্বাচন পার করে আসলাম, আমরা তার ফলাফল অভিজ্ঞতা দেশবাসী সারা পৃথিবীর মানুষ দেখেছে। অনেক বাগাড়ম্বর আলোচনা হয়েছে, অনেক খেলাধুলা হয়েছে, জোর জবরদস্তি হয়েছে এবং একটা বিরাট পক্ষকে বলা চলে ভোটারদের একটা বিরাট অংশকেই এর বাইরে রাখা হয়েছে। ভোটাররা পছন্দ করছিল না এমন একটা পরিবেশেই নির্বাচনটা কিন্তু হয়েছে, যে কারণে কিন্তু ভোটার আসেনি। আমি এই কথা বলবো যে 41% ভোট আওয়ামী লীগ দেখিয়ে ভোটটা করে নিয়েছে, আসলে এটা দেখানো ভোট, সত্যিকার অর্থে এত ভোটার কেন্দ্রে আসেনি। 5 to 10%, 8%, কোথাও কোথাও 7-8%, হাইয়েস্ট 10% ভোটার হয়তো কোথাও কোথাও উপস্থিত হয়েছে। হ্যাঁ, 2-3-5%। এবার উপজেলা নির্বাচনটা কেমন হবে? তো উপজেলায় বিষয়টা হলো, এটা কোনো সরকারেরও পরিবর্তন হবে না, নির্বাচন খারাপ হলেও কিছু আসবে যাবে না। আর সরকার নির্বাচনে যে সরকারের সমস্ত প্রার্থীগুলো আওয়ামী লীগের প্রার্থীগুলো এড়েও যায়, আওয়ামী লীগের পতন ঘটবে না। এটা একটা স্থানীয় সরকার পর্যায়ে নির্বাচন, এটা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে একটা জাস্ট ধাপ, সেখানে একটা নির্বাচন হচ্ছে। কিন্তু নির্বাচন তো নির্বাচনই, প্রতিযোগিতামূলক হওয়া জরুরি ছিল। সেখানেও কিন্তু আমরা অন্যান্য দলগুলোকে নির্বাচনে আনার ব্যাপারে, নির্বাচনে প্রার্থিতা বাড়ানোর ব্যাপারে, প্রতিদ্বন্দ্বিতা বাড়ানোর ব্যাপারে, উৎসবমুখর করার ব্যাপারে নির্বাচন কমিশনেরও তেমন বড় ধরনের কোনো পদক্ষেপ আমরা দেখিনি। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকেও সেই ধরনের কোনো পদক্ষেপ আসেনি। সরকারও কোনো রকম এই ব্যাপারে উচ্চবাচ্য করেনি। সরকার শুধু সরকার জানে তাদের লোকরাই পারাপারি মারামারিটা করবে, সেই জন্য বলছে তাদের আত্মীয় স্বজনদের। উনি একটা ভালো কথা বলছে, পরিবারে যদি কেউ রাজনৈতিকভাবে উঠে আসে সেটাকে বিবেচনা করা যেতে পারে। আপনি এটা একটা বিষয়, কিন্তু এটা আবার অনেক ক্ষেত্রে অনেক বেশি প্রভাবিত করে। একই ঘরে যদি উপজেলা চেয়ারম্যান, এমপি, তা পৌরসভা চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান, এগুলো সব পদ চলে যায়, ভাইস চেয়ারম্যান, পৌরসভার উপজেলা ভাইস চেয়ারম্যান সব পদ চলে যায়, তাহলে অন্য নেতাকর্মীরা এইবার কী করবে? নেতাকর্মীদের যে ডিসেন্ট্রালাইজেশন সেটা আর হলো না সেখানে। এই কারণেই কিন্তু হয়তো ওনারা এটা করেছে। কিন্তু খেয়াল করেন, শস্যের মধ্যে ভূত রেখে আপনি যদি পাহারা দিতে চান, তাহলে তো আর পাহারা চোর খুঁজে আপনি পাবেন না। এখন খোদ কি সরকার প্রধান, আমি যদি বলি মাননীয় প্রধানমন্ত্রী ওনার পরিবারের কতজনকে এমপি বানিয়ে এনেছেন, ওনার আত্মীয় স্বজন কতজনকে এমপি বানিয়েছেন? 300 এমপির মধ্যে আপনি 17 জন 18 জন ওনার পরিবারের মধ্যে। শেখ হেলালের পরিবারের শেখ জুয়েল, শেখ হেলাল, শেখ তন্ময়, বাপ বেটা ভাই 3 জন এমপি। ওই দেশে আর মানুষ নাই, বাগেরহাটে আর মানুষ নাই, ওনারা গোপালগঞ্জের লোক বাগেরহাট গিয়ে দখল করে বলছেন, খুলনা বাগেরহাট দখল ওনাদের।
তো এরকম বরিশালে আসনাদ সাহেব আছে, অন্যান্য জায়গায় শেখ সেলিম আছে, আরও বিভিন্ন জায়গায় ওনাদের প্রচুর আত্মীয় স্বজন, হ্যাঁ, বিভিন্ন পক্ষের। তো আত্মীয়করণ আপনি তো আপনার ঘরেই করে রেখেছেন, এখন আপনি উপজেলা লেভেলে এসে, অন্যান্য স্তরে এসে, অন্য নেতাকর্মীদের এসে আপনি আমি সর খাবো, অন্য কাউকে মালাই খেতে দিব না, এরকম আচরণ করতেছেন। আসলে আপনি আগে তো নিজেকে সংশোধন করতে হবে। আপনি স্বাচ্ছা গণতন্ত্রের পথে আপনাকে হাসতে হবে। আমি যদি একটা জায়গায় থাকি, আমার পরিবারের অন্তত আমার স্ত্রী, আমার ভাই বোন, শ্যালক সম্বন্ধী, শেলিকা, কেউই তো এই রাজনীতিতে ধারে কাছে আসা উচিত না। উপজেলা এমপি মন্ত্রীদের প্রার্থী স্বজনরা থাকুক, সেটা কি আপনি চাচ্ছেন কি? না, আমি সেটা চাচ্ছিও না, সেটা চাচ্ছি না, এটা যৌক্তিক না। কারণ একজন লোক যখন একটা প্রতিনিধিত্বের বড় চেয়ারে বসে, তাকে দিয়েই তো সব হয়। বাকিরা তো ছোট ছোট চেয়ার, ছোট ছোট ক্ষমতার অংশীদার। তো তাদেরকে সবগুলো চেয়ার যদি একটা পরিবারে চলে যায়, তাহলে পরে ওই এলাকায় জবাবদিহিতা তৈরি হয় না, একটা ভালো নেতৃত্ব তৈরি হয় না, বিকল্প নেতৃত্ব উঠে আসে না। সেই সব কারণে আমার মনে হয় এটা যৌক্তিক না এক পরিবার থেকে কাউকে নেতৃত্বে নিয়ে আসা বিভিন্ন স্তরে। হ্যাঁ, স্থানীয় সরকারের বিভিন্ন স্তরগুলোতে অনেকটা সুষ্ঠুভাবে, সুন্দরভাবেই নেতাকর্মীকে ছেড়ে দেওয়া উচিত। এবং এখানে সুষ্ঠু নির্বাচনের প্রধান শর্ত হলো অংশগ্রহণমূলক হতে হবে। এখানে জনগণের যেমন অংশগ্রহণ থাকতে হবে, তেমনি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে হবে। ফ্রি, ফেয়ার, ক্রেডিবল, পার্টিসিপেটরি, এই কথাগুলো কেন আসে? এই কারণে আসে, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ তখনই হবে যখন অন্যান্য দলের প্রার্থীগুলো এখানে নির্বাচনে অংশগ্রহণ করবে। আপনি অন্যান্য দলকে তো জাতীয় সংসদ নির্বাচনেই ভালোমতো নির্বাচন করতে দেননি, আসতে দেননি। আপনার দল তো যাচ্ছে নির্বাচনে। জাতীয় পার্টি তখন প্রেক্ষাপটে, বিশেষ প্রেক্ষাপটে জাতীয় পার্টি অনেক ছলচাতুরি করে জাতীয় পার্টি কিন্তু নির্বাচনটাতে রেখেছে সরকার। আমার চেয়ারম্যান কিন্তু বিভিন্ন সময় বিভিন্নভাবে বলেছে যে নির্বাচনটা সুন্দরভাবে হয়নি, যে পরিমাণ আশ্বাস দিয়ে আমাদেরকে নির্বাচনে নিয়েছে বা নির্বাচনে গণতন্ত্রের স্বার্থে আমরা গিয়েছি, হ্যাঁ, সেই পরিমাণ সরকার উদারতা কিন্তু দেখায়নি। নির্বাচন কমিশন সেই পরিমাণ স্পষ্টতা, তাদের পরিচ্ছন্নতা তারা দেখাতে পারেনি তাদের কর্মের মধ্যে। নির্বাচন কমিশনারকে একজন শিখিয়ে দিচ্ছে 31% থেকে 28% থেকে 41% 1 ঘন্টায় চলে গেছে ফলাফল। হ্যাঁ, কানের কাছে এসে একজনে বলে দিচ্ছে, দেশবাসী, গোটা পৃথিবীর মানুষ দেখছে। অবজারভাররা বলেছে, বহির্বিশ্বের অনেক বড় বড় দেশ, আমেরিকা, ইউরোপ, কানাডা, অস্ট্রেলিয়া, অনেক দেশ বলেছে, ইভেন ভারতের একজন অবজারভার বলেছে সে নির্বাচন সেই রকম অংশগ্রহণমূলক দেখেনি। আমাদের দেশের উপজেলায় জনগণের অংশগ্রহণ কতটা থাকবে বলে মনে করেন? উপজেলাটা অ্যাকচুয়ালি জনগণের খুব কাছের একটা প্রতিনিধি নির্বাচনের একটা নির্বাচন। এখানে অংশগ্রহণ হয়, কিন্তু নির্বাচনের স্বাদ সরকার আসলে মিটে ফেলছে 7 জানুয়ারিতে যে নির্বাচনটা হয়েছে, সেই নির্বাচনের ফলাফলের পরে মানুষ নির্বাচন যে উৎসব, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, যে এখন দেখবেন অধিকাংশ জায়গায় যেখানে মারামারি পারাপারি হচ্ছে, আধিপত্যের লড়াই হচ্ছে, সাম্রাজ্যবাদের লড়াই হচ্ছে, সুবিধা আদায়ের লড়াই হচ্ছে। যে একটা চেয়ারে যদি বসতে পারে, সে হয়তো ভবিষ্যতে এমপি হতে পারবে, না হয় ওই এলাকার লুটপাট করে খেতে পারবে, বা এমপিকে জিম্মে রেখে সে মাঠ পর্যায়ে তার শক্তিশালী বাহিনী থাকলে সে আবার তার একটা বলয় তৈরি করে সুযোগ সুবিধাগুলো নিতে পারবে। আসলে জনগণের খুব একটা কাজে আসবে, দেশের খুব একটা কাজে আসবে বলে এই নির্বাচন আমি বিশ্বাস করি না। জি, আসবো আপনার কাছে। আমি আরও একবার যেতে চাই জনাব কুদ্দুস আফরোজ, আপনার কাছে আসলে জনগণের অংশগ্রহণ কতটা থাকবে, বা জনগণ আসলে এই যে যদি পরিবারতন্ত্র থেকে আসলে একজন জনপ্রতিনিধি হয়ে আসেন, সেক্ষেত্রে জনগণ সেবাটা কতটা পাবে বলে মনে হয়? দ্বিতীয়টা বলি, ওইটা হচ্ছে আপেক্ষিক ব্যাপার। এটা হচ্ছে কল্যাণমূলক চিন্তা যদি ফ্যামিলির ব্যাকগ্রাউন্ডে থাকে একরকম হয়, আবার ব্যাকগ্রাউন্ডে যদি না থাকে তাহলে অন্যরকম হয়। এই জনপ্রতিনিধিদের একটা অংশ যেরকম লুটপাট হ্যাংত্যাং আমরা অভিযোগের কথা পত্রপত্রিকায় মিডিয়াতে দেখি, আবার একটা অংশ অনেক ক্ষতির সম্মুখীন হয়, তারা ত্যাগ তিতিক্ষা আছে। কারণ যে কোনো জনপ্রতিনিধি কিন্তু তার একটা ত্যাগ তিতিক্ষা আছে, এটা হচ্ছে রাত্রে 12টায় ফোন করেন, 1টায় ফোন করেন, কোনো কাজে তার কাছে যান, তাকে অ্যাটেন্ড করতে পারবেন। জনপ্রতিনিধি, সত্যিকার অর্থে রাজনৈতিক প্রতিনিধি যারা, রাজনীতির বাইরে যে লোকগুলা এইসব জায়গায় ঢুকে যায়, তারা কিন্তু একটা টাইম বেঁধে চলে, ওইভাবে না, তাদের একটা চাল চলনের একটা সাহেবী ভাব আছে। এখন এই যে আপনি বললেন যে কতটা সেবা পাবে, সেবাটা হচ্ছে ওই ব্যক্তি যাকে ইলেক্টেড করবে তার উপর নির্ভর করবে। আমাদের ভোটারদের যদি এমন ব্যক্তি নির্বাচিত হয়ে আসে, জনপ্রতিনিধি হয়ে আসে, যে প্রভাব বিস্তারের মধ্য দিয়ে, সে তো তার আখের গোছাতে ব্যস্ত থাকবে নিশ্চয়ই। প্রভাব বিস্তারের বড় অংশ কিন্তু জনতাও। প্রভাব বিস্তারের একটা অংশ জনতাকে তার পক্ষে রাখতে, যেভাবেই রাখুক, জনতার যদি থাকে তখন কিন্তু এটাকে আর আপনার প্রভাব বিস্তার করতে পারে না। আমি যেটা একটু আগে বলছি, মেশিনারি যদি ঠিক থাকে তাহলে কেউ কিছু করতে পারে না। মেশিনারিসটা হচ্ছে আসল জিনিস। মেশিনারিসটা কতটা ফেয়ার বা কতটা ভালো রোল প্লে করবে তার উপর নির্ভর করবে। আর দ্বিতীয়ত হচ্ছে উপস্থিতি জনগণের, যেটা এটা উনিও বলছেন,
যে এটা যেহেতু লোকাল পর্যায়ে ভোট, এইটাতে উপস্থিতি থাকে, বেশি থাকবে। এইখানে হচ্ছে ক্যান্ডিডেটের উপর নির্ভর করে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কার কতটা লড়াই। যদি দেখা যায় যে কোনো কোনো জায়গায় এককভাবে তার পক্ষে আর বাকিগুলারে চাপাচাপি করে বসে রাখা হচ্ছে অথবা নাম কাগজে দাঁড়িয়েছে, ওই জায়গায় প্রতিদ্বন্দ্বিপূর্ণ হবে না। কথা শুনবো আমি, প্রশাসনের সুষ্ঠুতা বা প্রশাসনের সদিচ্ছা কতটা থাকবে সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে, সেটি আপনি নিশ্চয়ই বলছেন। আপনার কাছে এই বিষয় নিয়ে আরও শুনবো নিশ্চয়ই। আমি একটি বিরতি নিতে হচ্ছে। প্রিয় দর্শক, ভিশন স্মার্ট টিভি দেশ সন্ধ্যা নিচ্ছে একটি ছোট্ট বিরতি, একটু পর সঙ্গেই থাকুন। ভিশন স্মার্ট টিভি দেশ সন্ধ্যা আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি ফখরুল ইসলাম, আমার সঙ্গে দুজন অতিথি আছেন। আমরা আবারও যেতে চাই কুদ্দুস আফরাদ। আপনার কথা শুনছিলাম, আসলে প্রশাসনের নিরপেক্ষতার কথা আপনি বলছিলেন যে সুষ্ঠু নির্বাচন যদি হতেই হয় সেক্ষেত্রে প্রশাসনের নিরপেক্ষ থাকতে হবে, কতটা থাকতে হবে। সঙ্গে একটু প্রশ্ন করতে চাই যে নির্বাচন কমিশন আসলে কতটা সুষ্ঠু ভোট করতে পারবে যদি স্থানীয় পর্যায়ে প্রভাবটি থাকে। আবারও আপনাকে ধন্যবাদ। বিষয়টা হচ্ছে যে এটা কিন্তু রাজনৈতিক ভোট না, অর্থাৎ সরকার উলটপালট হবে। উনিও বলছেন যে তার আর কোনো সম্ভাবনা নেই, লোকাল ভোট। তো এই ভোটে হচ্ছে যদি আমি ইলেকশন কমিশনের উপর আমার পূর্ণ আস্থা রেখে বলতেছি ওরা পারবে, কিন্তু তাদের যে যারা সহযোগী, তাদেরকে যারা সহায়তা করে দেয়, এটা সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের পুলিশ বাহিনী, আমাদের নিরাপত্তা বাহিনী, এই দুইটা স্তরে এবং বিচার বিভাগীয় জুডিশিয়াররা করে। ওরা যদি রোলটা যেইভাবে নির্বাচন কমিশন চায় সেইভাবে প্লে করে তাহলে নির্বাচন খুব ভালো হবে। 7ই জানুয়ারি নির্বাচন খারাপ হয় না, কোথাও খুব একটা ইয়ে হয় না। 7ই জানুয়ারি নির্বাচনের আমাদের নির্বাচন কমিশনের রোল ফেয়ার ছিল। আর যেসব বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, এখন পাবলিক যদি সাথে না থাকে, ধরেন ভোট হচ্ছে, ক্যান্ডিডেটের সমর্থনে জনতা নাই, জনতা না থাকলে কিন্তু ওইখানে যদি আরেকজনের পক্ষে বেশি প্রবল জোয়ার থাকে, ওরা ভোটে কারচুপি করবে, সিল মারবে, এই করবে। জনগণ প্রোটেকশন না করতে পারলে অর্থাৎ তাহলে এগুলো হয়ে যায়। এটা তো আর ইউরোপ না, আমরা বাংলাদেশে থাকি, বাংলাদেশের মতো করেই ভোট হবে, বাংলাদেশের চরিত্র অনুযায়ী ভোট হবে। আমি কল্পনা করব এটা হবে না, ওই যে ইউরোপের ঠান্ডা মাথায় অফিসে যাওয়ার পথে একটা ভোট দিয়ে যাব, নাইলে ভোটটা খালি থাকবে, ওইটা এই দেশে হবে না। সো আমার এখানে হচ্ছে একটা হচ্ছে প্রো পিপুল ক্যান্ডিডেট থাকতে হবে। আর ইলেকশন কমিশন আমার কাছে, আমি তো বলছি যে আস্থাই আছে, অ্যাডমিনিস্ট্রেশনকে ইলেকশন কমিশনের আকাঙ্ক্ষা অনুযায়ী তার অ্যাক্টিভিটিস করতে হবে। যদি এটা করতে পারে তাহলে ভালো ভোট হবে। আমি মনে করি এই জায়গায় আওয়ামী লীগের হারার কিছু নেই। সো একটা ভালো ভোট তারা দেশবাসী। বিএনপি সহ ছোট বড় বেশ কয়েকটি বিরোধী দল কিন্তু এই নির্বাচনে যাচ্ছে না, জাতীয় পার্টি যাচ্ছে, আওয়ামী লীগ যাচ্ছে, আরো অনেক দলই যাচ্ছে। এতে আসলে কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে বলে মনে করেন? সেই জৌলুস থাকবে না, তবে এই জৌলুসের ক্ষতির দায় কিন্তু দুই দিকেই যাবে। উনি একটু আগে খালি একদিকে বলতেছিল, আমি খেয়াল করছিলাম যে ন্যায় আর একটু আলাপ আলোচনা করেন, মানে এটা তার দায়িত্ব। আমি খাবার বানাবো, ইয়া করবো, তারপরে আমি বলবো সরকারের চেয়ারে যিনি থাকেন তো তার দায়িত্ব না। আমি আমার কথা বলতে দেন, আমাকে বলতে দেন। আপনার সময় আপনি বললেন, আপনি তো সব ভাত পাক করে তারপর আপনাকে ডাকে মাখা, এরপর বলতে তুলে দাও, তো ওইটা না। দায়িত্ব কিন্তু বোথ সাইডের। ভোট না করতে করতে একটা দল কিন্তু হারিয়ে যাবে, এটা নিশ্চিত থাকে। যদি এই ভোট এবং আরো একটা ভোট দেয়, হারিয়ে যাবে। ও ভোট কি জিনিস ওটি ওরা মনে থাকবে না, ওদের নেতা তৈরি হবে না। কারণ ভোটও একটা প্রক্রিয়া, রাজনীতির একটা প্রক্রিয়া। এই প্রক্রিয়া কিভাবে মানুষকে মনোনিবেশ করতে হয়, কিভাবে অ্যাটেনশন করতে হয়, কিভাবে নিয়ে যেতে হয়, একজন নেতা কতটা ত্যাগ তিতিক্ষা রাখে, এইটা কিন্তু একটা স্ট্রাগল। এই স্ট্রাগল যদি ভুলে যায় লং টাইম, তাহলে আর থাকে না। আমরা দেখছি বাসানির দল শেষ হয়ে গেছে, ভোট বর্জন করতে করতে বাসানির দল শেষ হয়ে গেছে, অ্যাবিলিশ হয়ে গেছে। আওয়ামী লীগ বিরোধী একটা সেন্টিমেন্ট থাকবে। আওয়ামী লীগ বিরোধী একটা সেন্টিমেন্ট বিফোর লিবারেশন, আফটার লিবারেশন ছিল, আছে। এই সেন্টিমেন্টটা অন্য কোনো জায়গায় যায় জড়ো হয়ে যাবে। জড়ো হবে না তা না আমি বলছি না, জড়ো হবে। কিন্তু এই যে ভোট টানা বর্জন করা, এতে কি হবে? ভোটের সংস্কৃতিকে, গণতন্ত্রের যে স্টেপগুলো আছে, গণতন্ত্রের স্টেপে ভোট একটা স্টেপ, অনেক স্টেপের মধ্যে একটা স্টেপ। এই স্টেপটা ক্ষতিগ্রস্ত হলে দুই সাইড, সরকারি দল যেমন ক্ষতিগ্রস্ত হবে, অপোজিশনও ক্ষতিগ্রস্ত হবে। আমি মনে করি এই জায়গাটা তাদের চাওয়া পাওয়া কী ছিল, সরকারের অধীনে নির্বাচন করবে না। আর এটা তো সারা জীবনই সরকারের অধীনে উপজেলা নির্বাচন হচ্ছে। এটা যে কোনো সরকার থাকবে, এটা তো নির্দলীয় সরকারের অধীনে হয় না। তো এইটাতে যাচ্ছে না। এই না যাওয়াতে যে কাজটা হবে, বেসিক্যালি আমাদের গণতন্ত্রটা কিছুটা ক্ষতির মুখে পড়বে। আপনি যে ইয়ার কথা বলছেন উৎসবমুখর হবে কিনা, না, জলুস ওইভাবে থাকবে না। জলুস কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। ইন্টারনাল হানাহানি বাড়বে, ইন্টারনাল মতদ্বৈততা বাড়বে। গত নির্বাচনে 7ই জানুয়ারি নির্বাচন আমরা যেটা দেখছি, যেসব জায়গায় এই বিদ্রোহীরা জয়ী হয়েছে, ইয়ারা হেরেছে, এখনও তাদের একটা ইয়ে আছে যে আওয়ামী লীগ তাদের
নমিনেশন করছিল তারা পারে নাই, ওই এমপি সাহেব হয়েও অসহায় একটু ভাব আছে। আবার কোথাও কোথাও দেখা গেছে প্রবল জোয়ার ছিল স্বতন্ত্র প্রার্থীর, যে কোনো উপায়ে হোক সেটাকে কাটিয়ে আওয়ামী লীগের প্রার্থী যদি কোনো জায়গায় যেয়ে থাকে, তার এখন প্রবল প্রতিপত্তি এখানে হয়ে গেছে। এগুলোকে মিনিমাইজ করার জন্য যেটা দরকার, সুষ্ঠু স্থিতিশীল একটা রাজনৈতিক পরিবেশ, এবং এই রাজনৈতিক পরিবেশের অন্যতম দায় হচ্ছে সরকারেরই। জি, আপনার কাছে আসবো জনাব আবু জাহেল আল মাহমুদ, আপনার কাছে যে কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে যদি বিএনপি বা আরো কিছু দল এই নির্বাচনে অংশ না নেয়? গত সংসদ নির্বাচনের অভিজ্ঞতা বলে, এবং বিগত এর আগের 2টি সংসদ নির্বাচনে আমি নিজে প্রার্থী ছিলাম, নির্বাচনের মাঠের কিছু অভিজ্ঞতা এবং কলাকুশলীদের, নির্বাচন কমিশন এবং প্রশাসনের কলাকুশলীদের ভূমিকা, এবং তারা কি পরিমাণ সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল, ন্যায়নীতি আইনের প্রতি শ্রদ্ধাশীল, তার শপথের প্রতি শ্রদ্ধাশীল, আমি সন্দিহান। বাংলাদেশের সকল মানুষ দলকেন্দ্রিক, সরকার কেন্দ্রিক চিন্তাভাবনা করে। প্রশাসনে যিনি চাকরি করেন তার বেতনটা কিন্তু একটা বিশেষ দল দেয় না। নির্বাচন কমিশনে যে ইলেকশনের টাকাটা, এটা দেশের গোটা জনগণের টাকা। প্রশাসনের কর্মকর্তা কর্মচারীরা যে বেতন পায় সেটা কিন্তু গোটা দেশের মানুষের ট্যাক্সের পয়সার টাকা। এটা একটা বিশেষ দল দেয় না, বা একটা প্রতিবেশী দেশও দেয় না। আপনাকে মাথায় রাখতে হবে, আমি সরকারের দায়িত্ব পালন করছি মানে আমি জনগণের দায়িত্ব পালন করছি, আমি একটা বিশেষ দলের দায়িত্ব পালন করছি না। আমার দেশের কিছু কর্মকর্তা কর্মচারী এইভাবে এমনভাবেই তারা জড়িত হয়ে গেছে, এবং দেখা গেছে তারা অতীতে অন্য দলের সাথেও সম্পৃক্ত ছিল একইভাবে, কিন্তু দল পরিবর্তনের সাথে হাওয়া বদলের সাথে সাথে তিনি পালাও বদল করে ফেলেছেন, বলেছেন তিনি জয় বাংলা হয়ে গিয়েছেন। এখন আপনি জয় বাংলা একটা স্লোগান দিয়ে দিয়েছেন, জয় বাংলা স্লোগান। আমি সেদিন দেখলাম প্রশাসনের কর্মকর্তারাও বলে জয় বাংলা। জয় বাংলা যদি আওয়ামী লীগ দলীয়ভাবে বলে তাহলে তো সেটা প্রশাসন বলা উচিত না। জয় বাংলা প্রশাসনকে দিয়ে যদি সার্বজনীন স্লোগান ছিল, স্বাধীনতার স্লোগান, যদি এটা সার্বজনীন স্লোগান করতে হয়, প্রশাসনকে আগে নিরপেক্ষ করতে হলে আপনাকে কিছু কিছু কাজ করতে হবে। আপনি প্রশাসনকে দিয়ে জয় বাংলা বলাবেন, আবার আওয়ামী লীগও জয় বাংলা বলবে, তার জয় বাংলার মঞ্চ হয়ে গেল এটা। আপনি প্রশাসনকে নিরপেক্ষভাবে কাজ করতে দিতে হবে। প্রশাসনের বদলি, পোস্টিং, প্রমোশনে আপনি অনেকভাবে দলবাজি করতেছেন। তার বাপ দাদা 14 গোষ্ঠী কেউ মুসলিম লীগ করছে কিনা, বিএনপি করছে কিনা, জামাত শিবির করছে কিনা আপনি খুঁজে দেখতেছেন। আওয়ামী লীগ করছে কিনা এটা দেখেন। আওয়ামী লীগ না করলে আর দেন না, অন্য কোনো দল, ইভেন জাতীয় পার্টি হলেও আপনি দেন না। আমি আজকে এখানে বলতে চাই, আমাদের এই জাতীয় পার্টির চিফ হুইপ মুজিবুল হক চুন্নু, আমাদের মহাসচিব, ওনার স্ত্রী অতিরিক্ত সচিব ছিলেন এবং খুব যোগ্যতম মহিলা ছিলেন। উনি হতে পারেননি, উনি সচিব হতে পারেননি, সচিব বানাননি ওনাকে সরকার। কেন? উনি জাতীয় পার্টির না, আওয়ামী লীগের না। আওয়ামী লীগ হতে হবে, সরকারের দৃষ্টিভঙ্গিটা এরকম। তা আপনি প্রশাসনের কর্মকর্তা কর্মচারীকে দিয়ে জয় বাংলা বলাচ্ছেন। আপনি জয় বাংলা তো আপনার দলীয় স্লোগান করে ফেলছেন, এটা তো জাতীয় স্লোগান ছিল। আপনি দলীয়ভাবে বন্ধ করে জাতীয় স্লোগান দেন, তাহলে সবাই দিবে। আপনি দলীয়ভাবে দিলে প্রশাসনের লোককে দিয়ে দাঁড়াতে পারবেন না। তা আপনি প্রশাসনকে দলবাজিতে ব্যস্ত করে আপনি আবার সেই প্রশাসনকে দিয়ে নিরপেক্ষ আচরণ, নিরপেক্ষ উপজেলা নির্বাচন, নিরপেক্ষ পৌরসভা, ইউনিয়ন পরিষদ, সিটি কর্পোরেশন কীভাবে আশা করেন? আপনি গোটা দেশটাকে দলবাজিতে নিয়ে গেছেন, ডান্ডাবাজি, ঠান্ডাবাজি, গুম খুন করে টোরে। আবার নাটোরের ঘটনাটা কি ছোটোখাটো ঘটনা? এটা একটা প্রতীকী ঘটনা। এরকম অসংখ্য ঘটনা দেশে বিভিন্নভাবে হয়ে যাচ্ছে। কাউকে ওনাকে উঠাই নিছে, অনেক জায়গায় গিয়ে বন্দুক ধরে আগের রাতে বলে আসে, খবরদার তুই যাবি না বাড়ি থেকে, হ্যাঁ, বা লোক পাঠিয়ে বসে তোকে মেরে ফেলবো, খুন করে ফেলবো, প্রার্থী হবি না। এরকম অসংখ্য ঘটনা। আপনি যদি গোপন ব্যালটে খুঁজেন, বাক্স খুলে দেন, বহু অভিযোগ চলে আসবে দেখবেন সারা দেশ থেকে। এমপি নিষেধ করে দিছে, অথবা সরকারি দলের শীর্ষ কোনো নেতা বা ওই অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত কোনো নেতা নিষেধ করে দিছে। হ্যাঁ, কেন? তার পছন্দের কিছু প্রার্থী আছে, ওই পছন্দের প্রার্থীদের থেকে ওই শীর্ষ নেতারা, বড় নেতারা কিছু টাকা পয়সা নেয়, এমপি সেও নিতে পারে, উপরের নেতারাও নিতে পারে। গত 2টি নির্বাচনে দলীয়ভাবে স্থানীয় পর্যায়ের নির্বাচনে সিম্বল দিয়ে নির্বাচনের রাজনীতিকে স্থানীয় পর্যায়ে একদম মাটির সাথে মিশিয়ে দিয়ে। কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে? জাতীয় পার্টি যাচ্ছে, আওয়ামী লীগ যাচ্ছে নির্বাচন। আমি মনে করি জাতীয় পার্টি গণতন্ত্রের স্বার্থে, সংবিধানের সাথে জাতীয় পার্টি সংসদে আছে, গত নির্বাচন করেছে, এবার হয়তো করবে, কিন্তু নির্বাচনটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হওয়ার ন্যূনতম সম্ভাবনা আমি দেখি না। কারণ এর আগেও আমরা দেখেছি জাতীয় পার্টির অনেক পৌরসভার প্রার্থীকে গাছের সাথে বেঁধে রাখছে, ইভেন কি বলে আপনার তাকে বিভৎস করে ফেলছে অনেক জায়গায়, এরকম ঘটনা ঘটছে, পিস্তল ধরেছে, অনেক জায়গায় আপনার বাড়িঘর ভেঙে দিয়েছে,
প্রার্থীকে ভয়ানক অবস্থার মধ্যে ফেলে দিয়েছে, প্রার্থী আর মাঠে থাকতে পারেনি। একটি কথা বলেছেন জনাব কুদ্দুস আফরাদ যে ভোট বর্জনের রাজনীতি একটি দলকে নিশ্চিহ্ন করে দিতে পারে। এটি উনি কিন্তু ভালো কথা বলেছে, কিন্তু এটার দায় উভয়েরই, সরকারি পক্ষের যেমন দায়, এটা আমাদের সকলের তাই মনে করেন। একটা নির্বাচন না হলে নির্বাচনী প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচনের কর্মী তৈরি হয়, নির্বাচনের প্রক্রিয়া সম্পর্কে সচেতন হয় সবাই, এবং নতুন নেতাকর্মী তৈরি হয়, সমর্থক তৈরি হয়। এটা একটা বিরাট কর্মযজ্ঞ। আমি টোটাল কর্মযজ্ঞটা থেকে যদিও দূরে, এটা আমার জন্য কল্যাণকর না, মানে যারা বর্জন করছে তাদের জন্য কল্যাণকর না, কিন্তু তাদের উপায়ও নেই। নির্বাচন করে বিএনপির মতো একটি দলকে আপনি 18 সালের নির্বাচনে 6টি সিট ধরিয়ে দিয়েছেন। এটা কি বিশ্বাসযোগ্য ফলাফল ছিল? এটা কি বিশ্বাসযোগ্য ভোট ছিল? আমি ওই নির্বাচনে প্রার্থী ছিলাম, গলা পর্যন্ত বাক্স ভরা। আমি সকাল 8টার সময় কেন্দ্রে কেন্দ্রে গিয়ে দেখেছি। হ্যাঁ, অল্প কিছু ব্যালট বা তারা রেখেছে কেন্দ্রে কেন্দ্রে, একটা দুইটা বই রেখেছে, কোনো সাংবাদিক বা কেউ গণ্যমান্য লোক গেলে তাকে একটা সিল মারতে দিয়েছে, ক্যামেরার সামনে একটা সিল মারতে দিয়েছে। তা আপনি আগের রাতে ভোট করে ফেলেছেন, তার আগে 153 জন আনকন্টেস্ট করে ফেলেছেন 13 সালে। আপনি তো নির্বাচন আগে নষ্ট করে দিচ্ছেন। মানুষ আসবে কিভাবে? আসলেও যেই অবস্থা, না আসলেও একই অবস্থা। যে কারণে তারা অন্তত একটা স্ট্যান্ড মানুষকে বোঝানোর চেষ্টা করছে, দেশ বিদেশে বোঝানোর চেষ্টা করছে যে আসলে এদের সাথে আমি চলে চেষ্টা করছি, ফলাফল ভালো না। একটা সময় কি হয়েছে, এই 6 জন 300 সদস্যের এগেনস্টে 5 জন 6 জন, ইভেন জাতীয় পার্টি সহ 30-35 জন সদস্য সংসদে থেকে হইচই করা যায়, বলা যায়। কিন্তু আমি বললে কয়টা কথা সরকার কানে নিবে? তাদের হ্যাঁ ভোট পাস হয়েছে, তাদের যেটা পক্ষে সেটা হ্যাঁ ভোট পাস হয়ে যাবে, না ভোট যেটা তাদের পক্ষে না সেটা না ভোট পাস হয়েছে হাতে তালি দিয়ে পাস করে নিয়ে যাবে। এখানে আপনি যদি সংসদে গিয়ে 5 জন 7 জন 10 জন 11 12 15 30 জনের মধ্যে সদস্য হয়েও কোনো কাজে আসবে না। ইভেন আমার এলাকায় আমি যদি এমপি হই, নেম ফলক আমার উদ্বোধন করতে দিবে না, অনেক কর্মসূচি আমাকে করতে দিবে না। বিভিন্ন কর্মকাণ্ড কে করবে? উপজেলা চেয়ারম্যান করবে, আওয়ামী লীগের উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ছাত্রলীগ যুবলীগ করবে। ওরা তো দলবাজিতে সব জায়গায় করতেছে, এমনভাবে করতেছে, ঘরে বাইরে করতেছে, আপনি কল্পনা করতে পারবেন না। চাকরি দেওয়ার ক্ষেত্রে যে পরিমাণ দলবাজি করতেছে, বদলি, প্রমোশন, পোস্টিং, পদোন্নতি সব ক্ষেত্রে করতেছে। আজকে দেশে খুনাখুনি, রাহাজানি, আইনের শাসন কিচ্ছু নাই। 200-র উপরে লোক মরে গেল, 274-73 জন লোক মরে গেল রোড অ্যাক্সিডেন্টে। সেদিকে সড়ক মন্ত্রীর কোনো মাথা ব্যথা নেই। তিনি সড়ক সেতু মন্ত্রী তো, সড়ক মন্ত্রী তো, তিনি পরিবহনের মন্ত্রী, তিনি সেদিকে তার মাথা ব্যথা নেই। তিনি একজন দায়িত্বশীল লোক, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, কোনো মাথা ব্যথা নেই। বরঞ্চ ওই আইনটা সংশোধন করে ড্রাইভারদেরকে সুযোগ সুবিধা দিয়ে দেওয়া হয়েছে, পরিবহন মালিকদেরকে সুযোগ সুবিধা দিয়েছে, শাস্তির জায়গাগুলোকে নমনীয় করে ফ্লেক্সিবল করা হয়েছে, ছোট করে নিয়ে আসা সাজাগুলোকে, যাতে করে তারা আরো বেশি করে মানুষ সেই জায়গাটাকে একটু কিভাবে যত্ন করা যায় রাষ্ট্রীয়ভাবে। অনেক পয়সা তো রাষ্ট্রের ব্যয় হয়। বাংলাদেশের গর্বিত একটা সেনাবাহিনী আছে, ক্যান্টনমেন্টগুলোতে নিয়ে এই ড্রাইভারগুলোকে সাবসিডিজ করে বছরে 6 মাসের জন্য একটা কোর্স করানো যায়, তাদের মানবিক উন্নয়ন, তাদের ড্রাইভিং আরো ভালো করে শেখানো, বিভিন্ন রকম কর্মকাণ্ড করা যায় রাষ্ট্রের পক্ষ থেকে। আজকে দেশে এলোমেলো অবস্থা। ফরিদপুরে কালকে 2 ছেলেকে 2 সহোদরকে পিঠে মেরে ফেলছে এক মন্দিরে। এটা বিশ্বাস করা যায়? 85% লোক মুসলমানের দেশে। বান্দরবনে কালকে সেনা চৌকিতে গুলি করে দিয়েছে, একজন সেনাবাহিনী সদস্য মারা গেছে, 2 জন আহত। হচ্ছেটা কি দেশে? কি দেশ চলছে? স্থানীয় সরকার করলে কি সরকার করবে? আসলে যে এমপি মন্ত্রী যে পরিবারতন্ত্র কায়েম হচ্ছে, এতে আসলে যে রাজনৈতিকভাবে রাজনীতির প্রসার কতটা হচ্ছে, বা দলগুলো আসলে এই ক্ষমতাসীন যারা আছেন স্থানীয় পর্যায়ের নেতা তাদের পকেটে ঢুকে যাচ্ছে কিনা, এই প্রশ্নটা আপনার কাছে রেখে একটি বিরতি যেতে চাই। প্রিয় দর্শক, ভীষণ স্মার্ট টিভি দেশ সন্ধান নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, সঙ্গে থাকুন। ভীষণ স্মার্ট টিভি দেশ সন্ধ্যা আরও একবার স্বাগত। আমি আছি ফখরুল ইসলাম, 2 জন অতিথি আমার সঙ্গে আছেন। আমরা আসলে যে প্রশ্ন রাখছিলাম জনাব কুদ্দুস আফরাদ আপনার কাছে, যে পরিবারতন্ত্র আসলে রাজনীতির প্রসার কতটা ঘটছে পরিবারতন্ত্রের কারণে, একই সঙ্গে মানুষ আসলে রাজনীতি বিমুখ হচ্ছে কিনা, এই যে দলগুলো পকেটে ঢুকে যাচ্ছে স্থানীয় পর্যায়ে এমপি মন্ত্রী যদি বলি আমরা, বা উপজেলা চেয়ারম্যান, কি বলবেন? প্রথমত আমাদের গোটা রাজনীতিকে যদি আমি একটা ছাতার নিচে ভাবি, তাহলে আমাদের রাজনীতি এখন ওই রাজনীতির জায়গায় নেই। যে খুব বেশি ত্যাগী, যে জ্ঞানী, রাজনৈতিকভাবে পারদর্শী, মানুষের সাথে তাদের সম্পর্ক, যা গ্রেড 1 হওয়ার কথা ছিল সে 1-এ থাকতে পারে না। এখানে আসলে প্রত্যেকের একটা পারিবারিক ব্যাকগ্রাউন্ড থেকে ঠেলা ধাক্কা। ওইখানেও আমাদের যেরকম উনি কিছুক্ষণ আগে বলছিলেন মনে হয়, চাকরি বাকরি, হ্যাং ত্যাং ইত্যাদি নানা বিষয়। এর বাইরে এইটা হচ্ছে আমরা ছোটোবেলা থেকে এই দেখে আসছি যে যখন যেই সরকারে থাকে তার একটা বিশেষ ইয়ে থাকে। এটা উনিও বলছেন যে এটা এই সরকার বলে না, সব সরকার, সরকারগুলো দলবাজি। আমাদের এখানে ওই যে চাকরি ক্ষেত্রে মামা ভাগ্নের একটা কথা বলা আছে, রাজনীতিতে এখন এটা প্রবলভাবে প্রবেশ করছে। আমি যেটা বলছিলাম যে এক গ্রেডের রাজনৈতিক লোক দেখা গেল নাই, থাকলে ধরেন আওয়ামী লীগের সেন্ট্রাল বডি, বিএনপির সেন্ট্রাল বডি, জাতীয় পার্টি,
জাতীয় পার্টি বিএনপি যদি একই প্রক্রিয়া হয়ে থাকে, তারপর তো এদের একটা লম্বা সময় পেয়েছে রাজনীতিতে। হোসেন মোহাম্মদ এরশাদ তার পরিবারের সব আত্মীয় স্বজন, বোন, ব্রাদার, বোনের জামাই, সবগুলোর রাজনীতি, এরা চাকরি বাকরি করতো, বিশাল কিছু করতো, সবগুলোর পুনর্বাসিত করছে। বিএনপিতে একই অবস্থা, আওয়ামী লীগে একই অবস্থা। তো এই যে অবস্থা, এটা কিন্তু দিনে দিনে এই যে ডাইনেস্টি, এই ডাইনেস্টিতে রাজনীতি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রকৃত লোকটা, ভালো লোকটা, যার ত্যাগতিদীক্ষা ছিল, যার জনগণের সাথে ভালো সম্পৃক্ততা ছিল, যে একবারে স্টুডেন্ট লাইফ থেকে লেখাপড়ার পাশাপাশি রাজনীতি করাটা কিন্তু অনেক কষ্টের কাজ। আমি বলছিলাম স্থানীয় পর্যায়ে যে পরিবর্তন, সেটি তো সরাসরি মানুষকে ক্ষতিগ্রস্ত করছে। সরাসরি না, স্থানীয় পর্যায়ে আর জাতীয় পর্যায়ে যে কোনো জায়গায় পরিবারতন্ত্র যদি, আমি প্রথমেই বলছি, সেটা যদি ট্র্যাকে থাকে তাহলে তো ঠিক আছে। আর যদি ট্র্যাকে না থাকে, ট্র্যাকের বাইরে চাকরি করতাম আমি ইঞ্জিনিয়ারিংয়ে, আমি একটা পেশাদার লোক, ইঞ্জিনিয়ারিং পেশার লোক, চাকরি করছি, কখনো রাজনীতি করিনি। দেখা গেল আমার ফাদার, আমার মামা, আমার চাচা আমাকে নিয়ে যায় কোনো গ্যাপে বসায় দিচ্ছে, সেই জায়গাতে ক্ষতির সম্মুখীন হচ্ছেই। হ্যাঁ, সব জায়গায় একটা পার্সেন্টেজ আছে আমাদের। আমি যেটা, আপনি যেটা বলতে চাচ্ছেন, স্থানীয় হোক জাতীয় পর্যায়ে হোক, কিছু এক্সপার্টিস লাগে, তারা রাজনীতি থাকতে হবে এমন কোনো কথা নেই, এক্সপার্টিস আসতে হবে। কিছু জ্ঞানী লোককে আমরা সংগ্রহ করে সব জায়গা দিতে হবে। এখন এইটা আর যদি ঢালাওভাবে হয়, এই জায়গাটা কিন্তু রাজনীতি ক্ষতিগ্রস্ত হয় এবং ব্যুরোক্রেসির প্রসার ঘটে, ব্যুরোক্রেসি আরো ব্যাপক ইয়া হয়, তাতে যেটা রাজনীতি ক্ষতিগ্রস্ত হয়। আর দুই হচ্ছে, আপনি যেটা বলছিলেন, আরেকটা কি জানি বললেন, ওই মানুষ রাজনীতি বিমুখ হচ্ছে কিনা। হ্যাঁ, বিমুখ। জনগণ এখন প্রকৃত অর্থে বিমুখ হচ্ছে না, জনগণ রাজনীতির প্রতি সম্পৃক্ত হচ্ছে কিছু না কিছু পাওয়ার আশায়। এই যে বিএনপি 15 বছর ইয়েতে নাই, তাতে তার কি খুব ইয়ে হয়ে গেছে? তার সাথে আছে একটা লোক, যদি দল পাওয়ার আসে সে কিছু পাবে, এই আশা। এই যে আশা, এই আশা রাজনীতিতে কিন্তু সবার সম্পৃক্ত, রাজনীতি উপকৃত হচ্ছে না, বিমুখ হচ্ছে না, রাজনীতির সাথে আছে কিন্তু পাওয়ার আশায়, লাভের আশায়, এই আশায়, দেশকে দেওয়ার আশায় নাই। দেশের ভালো লোকটা, যে দেশকে সার্ভ করতে পারবে, লোকালকে সার্ভ করতে পারবে, সেই লোকটা যাচ্ছে না। আর টাকা পয়সার একটা দুর্দান্ত প্রতাপ শুরু হয়ে গেছে। টাকা পয়সা যার আছে তারই নমিনেশন আছে, টাকা পয়সা যার আছে সেই ভোটে দাঁড়াচ্ছে। সারা জীবন যে জনগণের সাথে যোগাযোগ রাখছে, ওই ভোটাররাও ওই লোককে ভোটে চয়েস করছে, এটা অংশ করছে, কিন্তু বিজয়ী করার মতো অবস্থা হচ্ছে না তার। আসবো আপনার কাছে, আমরা একটু যেতে চাই আবারও আবু জায়েদ আল মাহমুদ, আপনার কাছে আসতে, যে পরিবারতন্ত্র, আসলে পরিবারতন্ত্রের কারণে আসলে রাজনীতির প্রসার কতটা হচ্ছে, বিএনপি, জাতীয় পার্টি বা সব দলই, আপনিও বলছিলেন যে আসলে পরিবারতন্ত্র রয়েছে, সেই ক্ষেত্রে মানুষ কতটা রাজনীতি বিমুখ হচ্ছে, আপনার মন্তব্য। পরিবারতন্ত্র আসলে রাজনীতিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। একটা মানুষ যখন এমপি হয় বা সংসদ নির্বাচন করে বা একটা দলের প্রতিনিধিত্ব করে একটা এলাকায়, তার পরিবারের যদি আরও বিভিন্ন স্তরে একাধিক ব্যক্তি, তার ছেলে মেয়ে, ভাই বোন, শ্যালক শালিকা, আত্মীয় স্বজন, শ্বশুরবাড়ির হোক, নিজের বাড়ির হোক, বিভিন্ন ভাগনা ভাগ্নি, এরকম অনেক থাকে মানুষের। তো এরকম যদি প্রত্যেকই বিভিন্ন জায়গায় কয়েকটা পরিবারের কয়েকজন সদস্যকে, একজন দুজনকেই করুক বা একাধিককেই করুক, মনোনীত করে আনার চেষ্টা করে, দলে কি স্থানীয় নির্বাচন, চেয়ারম্যান, মেম্বার, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পৌরসভা, তখন স্থানীয় পর্যায়ে একটা মারাত্মকভাবে নেতাকর্মীর মধ্যে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়। হয়তো অনেক সময় এমপি সাহেবের সম্মানে, বা তিনি বড় নেতা, মন্ত্রী সাহেব তিনি, অথবা তিনি আওয়ামী লীগের কোনো বড় পদে আছেন, তাকে সামনে কিছু বলে না, কিন্তু তার বিরুদ্ধে একটা বিষ বাষ্প মানুষের মধ্যে তৈরি হতে থাকে। এটা একটা সময় গিয়ে বিস্ফোরণ হয়, মানুষ যখন সুযোগ পায় বিস্ফোরণটা ঘটায় দেয়। এখন এই জিনিসটা থেকে দল বের হয়ে আসবে কিনা, এটা আওয়ামী লীগের সিদ্ধান্ত। আওয়ামী লীগ অন্যান্য দলের চেয়ে অনেক বেশি পরিবারতন্ত্র করেছে, অনেক বেশি দলবাজি করেছে। আপনি খেয়াল করবেন, এত বেশি দলবাজি তারা করেছে, তাদের কতগুলো সংগঠন আছে, শ্রমিক লীগ, হকার লীগ, তাঁতি লীগ, মৎস্যজীবী লীগ, লীগের অভাব নেই। জাতীয় পার্টির মধ্যে নাই সেটা? জাতীয় পার্টিরও অঙ্গ সংগঠন আছে, বিএনপিরও আছে। কাদের জন্য আপনাদের দলটা ভাগ হয়ে গেল। আচ্ছা, এখন আপনি আসেন, নিজের জায়গায় আসেন, এখন আপনি আসেন না, সেখানে রসুন সাদের ভুল থাকতে পারে, আমি ওই জায়গায় না, ওটা সমালোচনা গেলাম। আমি বলছি কোন পরিবারে, সব দলে এটা কম বেশি আছে, এটা উচিত না, এটা ভালো না, দলের জন্য ভালো না। দলের নেতাকর্মীরা খুব ভিতরে ভিতরে ফুঁসে ওঠে। আপনার 3 রাস্তার মোড়, শ্রমিক লীগ, ছাত্রলীগ, যুবলীগ, হকার লীগ, এত প্রত্যেক ইউনিটের আবার সাইনবোর্ড থাকে। তো ওখানে এক একটা সাইনবোর্ডে 50 জন, 60 জন, 70 জন, 100 জনের কমিটি থাকে।
এরকম 4-5টা সংগঠন 7টা সংগঠন তাই ওই এলাকাটা দখল করে খায়, ওখানে তারা চাঁদাবাজি করে। তাদের মেইন কাজ কি? চাঁদাবাজি করা, দখলদারিত্ব করা, ওই এলাকায় বিচার সালিশ করে টাকা পকেটে নেওয়া, একটা অ্যাক্সিডেন্ট হলে এটার ভাগ বাটোয়ারা করা, পুলিশকে কিছু দেয়, নিজেরা কিছু। ভালো মানুষ কি রাজনীতিতে আসছে এই কারণে? এই কারণে কিন্তু মানুষ রাজনীতি বিমুখ হয়ে পড়েছে। এবং দেখবেন এরা খুব নিম্নমানের লোক, যারা এই কাজগুলো এই সংগঠনগুলোর সাথে জড়িত হয়েছে, সরকারি দলের ছোট ছোট সংগঠনগুলোর সাথে, বুইফুর কিছু সংগঠন, সাইনবোর্ড সর্বস্ব কিছু সংগঠন তৈরি হয়েছে, এরা সাংঘাতিকভাবে মানুষকে শোষণ করতেছে। মানুষকে এই প্রান্তিক জনগোষ্ঠীর ছোট ছোট ব্যবসা বাণিজ্য যারা করে, হকাররা, বিভিন্ন ছোট ছোট কাজ যারা করে, তাদের উপর অনেক অত্যাচার নির্যাতন করতেছে। এখন 3 রাস্তার মাথার অমুক ইউনিট, অমুক ওয়ার্ড, অমুক রোড ইউনিট বানাইছে এরা। আগে শুনতাম ওয়ার্ড পর্যন্ত, থানা, ওয়ার্ড, ইউনিয়ন পর্যন্ত, এখন শুনতেছি রোড ইউনিট করছে তারা। 3 রাস্তার মোড়, বটতলার মোড়, লাউতলার মোড়, সৌতলার মোড়, এরকম মোড়ে মোড়ে তারা। জাতীয় পার্টির সময়গুলো ছিল না, জাতীয় পার্টির সময় এই পর্যায়ে দলবাজি ছিল না, মানুষই তো ছিল না। জাতীয় পার্টি তো জাতীয় পার্টির সময় গুন্ডা নিয়েছে, জাতীয় পার্টির সময় যারা চাকরি নিছে, গুন্ডাওয়ালাদের আমি আপনাকে টেনে আনছে। জাতীয় আপনি আবার বলেন, জাতীয় পার্টির সময় যারা চাকরি নিছে আজকে সবাই সচিব হয়ে বিদায় নিচ্ছে। জিজ্ঞাসা করেন, আমি বালা পরে বাড়ি চলে যাবো রাজনীতি। আমি এটা বলতেছি না, একজন লোক যদি পান চাকরি, ঘুষ দিয়ে চাকরি নিছে, একজন লোক যদি পান, না তাই তো ফেরেশতা হুসেন মোহাম্মদের সাথে ফেরেশতা এসে ভুল ত্রুটি করে থাকলে অন্য জায়গা করছে। আপনি দেশ চালায় ভুল করলে আবার অন্য ঠিক করবে কেমনে? চাকরি বাকরিগুলো কিন্তু তখন সিএসপি অফিসাররাই, তারা যারা সচিবালয় ছিল, যারা বড় বড় দপ্তরের দায়িত্বে ছিল, তারাই চাকরিগুলোর ধারাবাহিকভাবে দিছে। এরশাদ মতো এরশাদ সাহেবের তো তখন ছাত্রলীগের মতো সংগঠন ছিল না। ছাত্রলীগ করার জন্য প্রচুর মানুষ খুন করতে, এরশাদ সাহেব বহু ছাত্র আবরার মারা গেছে, বহু ছেলে বইটা মারা গেছে, বইটা মেরে ফেললে আবরারকে, সেই বইটা আবার আপনি ছাত্রলীগ জয় বাংলা প্রতিষ্ঠিত করার জন্য, ইঞ্জিনিয়ারদের মুখে জয় বাংলা বলানোর জন্য আজকে মানুষকে আপনি নিয়ে আসতেছেন। আপনি কয়টা হত্যাকাণ্ড ওই সময় হয়েছে আপনি আর পরে দেখেন। আমি বলতে চাইতাম না, বারবার একটা সব সামগ্রিক কথা বলেন না। 90 এর পরে যখন এই দলগুলো যারা ক্ষমতায়, 90 না, এরশাদ সাহেবের জন্ম হয়েছে বেআইনি ভাবে, জন্ম হয়েছে, আইন তাকে বৈধতা দিছে তো ভাই। কি আইনে বৈধতা দিছে? 86 থেকে 90 কেমনে মারছিল? শেখ হাসিনা পর্যন্ত মারছিল, আপনি মনে নাই? এতক্ষণ তো ভোটের কথা বললেন, সিলটিল মারে, ভোট কিভাবে একশো মারছিল আমরা জানি না। এরশাদ জিয়া মারছে, মনে করেন এরশাদ জিয়া সামরিক শাসক ছিল, মারছে। হ্যাঁ, আপনি কি সামরিক শাসক? আপনি কে? না, সামরিক শাসকের দলের প্রতিনিধিত্ব করতেছেন, আমার কথা বলেন না, আবার গণতন্ত্রের কথা বলতেছেন। কোন দেশ, আমি আপনাকে বলি, গণতন্ত্রের কথা বলেন, কোন দেশ সামরিক বাহিনী, যারা সামরিক বাহিনী, আজকে আপনি সামরিক বাহিনী ছাড়া চলতে পারতেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী? না, সে তো সিভিল গভর্নমেন্ট, আর আপনি হচ্ছে সামরিক বাহিনী। আপনি কি সিভিল পাবলিক আপনাকে ভোট দিছে? পাবলিক গণতন্ত্রের কথা, আপনার কাছ থেকে গণতন্ত্র শিখতে হচ্ছে, পাবলিক এটা দুর্ভাগ্য না? এটা দুর্ভাগ্য না? আপনি সাংবাদিকতা করতেছেন, আপনি আমেরিকার, না আমি আমেরিকার, আমি তো সামগ্রিক চাচ্ছি, সামগ্রিক বলছেন না, এটা বলা ঠিক না। আপনি সামগ্রিক আমাকে বলতে দেন, আমার সময়টা নষ্ট করুন না, সময় নষ্ট করুন। আমি দেশ ও জাতির জন্য কথা বলতে আসছি। আপনি যে বলেন যে হকার লীগ, এই হকার লীগ ছিল না, হকার দল ছিল না, স্বেচ্ছাসেবক দল ছিল, আপনাদের কোর্স আমি আসতেছি, সেটা যখন ছাত্র সমাজ ছিল না, যুব সংগঠন ছিল না। আমিও তো ছাত্র রাজনীতি করছি। আমার বাংলাদেশে একটা কোথাও জিডি এন্ট্রি দেখান, বাংলাদেশে কোথাও একটা জিডি এন্ট্রি দেখান। আমি সেটা বলতে, জিডি এন্ট্রি কি পুরোটাই তো জিডি এরশাদ সাহেবই তো জিডি এন্ট্রি ছিল। আপনি যদি তাই বলেন, তাহলে বাংলাদেশের আজকের এই মৃত্যুর সময় তার বিরুদ্ধে মামলা আছে, তাহলে অনেক পিছনে যেতে হবে আপনাকে। তাহলে পরে এরশাদের আগে জিয়া ছিল, জিয়ার আগে কে ছিল? মোশতাক ছিল, মোশতাকের আগে বঙ্গবন্ধু ছিল। বঙ্গবন্ধু আমাদের সকলের সম্পদ। বঙ্গবন্ধু অনেক ত্যাগ স্বীকার করে স্বাধীনতা আন্দোলনটা নেতৃত্ব দিছে, কিন্তু স্বাধীনতার সময় থাকতে পারেননি, উনি কারান্তরীণ ছিলেন পাকিস্তানে। কিন্তু তারপরে বঙ্গবন্ধুর পরে কিন্তু আওয়ামী লীগ, এই যে মুজিব লীগ, একটা কি বলে মুক্তিবাহিনীর মধ্যে একটা হয়ে গেল, ইয়েরা কি বলে, এই মনিবাহিনীর নেতৃত্বে একটা গ্রুপ তৈরি হয়ে গেল। এদের অনেক জায়গায় মুক্তিযোদ্ধাদের অস্ত্র কেড়ে নিয়ে এরা বিভিন্ন জায়গায় নিজেদের মতো করছে না, করছে। একটা পর্যায়ে অনেক অন্যায় অত্যাচার মানুষ স্বীকার করছে, এমনি বঙ্গবন্ধুকে মেরে ফেলছে। আমি সাপোর্ট করছি, অনেক খুব তৈরি হয়েছিল সেদিন। বাংলাদেশ ইতিহাসে দুঃখজনক ঘটনা। বাংলাদেশে ভোটের বাক্স ছিনতাই কারা শুরু করেছে? কারা?
আমার গ্রামের প্রার্থী রশিদ ইঞ্জিনিয়ার, আমার গ্রামের প্রার্থী খন্দকার মোস্তাক হেলিকপ্টার দিয়ে বাক্স নিয়ে আসছে। আওয়ামী লীগ শুরু করেছে, খুন খুন আওয়ামী লীগ শুরু করেছে দেশে। পাকিস্তান আমলে যে করছে এটা আপনি দেখেন এনএসএ বাহিনী এমনি এমনি জিয়া এরশাদ আসে না তখন ৬৬ সালে আপনি পরিস্থিতি তৈরি করছেন। ৬৬ সাল দেখেন নাই? এই জাসদের ইনু জিয়াউর রহমানের গাড়ির সামনে ওই কি বলে আপনার তাহের হত্যা অন্যান্য ঘটনাগুলোর সাথে তারা জড়িত। জাসদের ইনু তারপরে গণবাহিনী এগুলো কোথেকে তৈরি হয়েছে? এত সব ছাত্রলীগ করা, এরা মুক্তিযোদ্ধা। গণবাহিনীর হাজার হাজার লোক কে মারছে? কোথায়? অসংখ্য পিছনে গেলে অনেক কথা আসবে ভাই। বাংলাদেশের সমস্ত অন্যায় কাজগুলো আওয়ামী লীগের হাতে শুরু হয়েছে। আওয়ামী লীগের সাথে জাতীয় পার্টির সম্পর্ক কিন্তু বেশ ভালো। আওয়ামী লীগের সাথে নাও কাম টু দ্য পয়েন্ট, আওয়ামী লীগের সাথে জাতীয় পার্টির সম্পর্কটা ভালো এই জায়গায়, জাতীয় পার্টি যখন ক্ষমতায় ছিল আওয়ামী লীগও কিন্তু জাতীয় পার্টির সাথে এরকম ভাবে একটি সংসদ নির্বাচনে সহযোগিতা করেছে। সেই প্রতিদান জাতীয় পার্টি দিয়েছে, একবার দুবার তিনবার দিয়েছে, এবার চতুর্থবার নিয়েছে। কোনোটা ইচ্ছা করে দিয়েছে, আর বাকিগুলো জোর করে নিয়েছে। প্রথমবার ইচ্ছা করে দিয়েছে, এরপরে 13 সাল 14 সাল তো উনি ভোটই করেন নাই, ভোট বর্জন করেছেন উনি। তারপরে ওনাকে এমপি বানায় বিরোধী দলের নেতা বানায় রেখেছে। তার পরবর্তীতে 18 সালে 24 সালের ঘটনাও দেশবাসী দেখছে। এটা বেশি দিন আগের ঘটনা না, এই 1 মাস 2-3 মাস আগের ঘটনা। তো সুতরাং কি ভোট দেশে হয়েছে, কি ঘটতেছে সমস্ত মানুষ জানে। আপনি যদি পিছনে যেতে চান, পিছনে সবকিছু আসবে। দেশের ভোটের বাক্স ছিনতাই, আমি আবার বলছি, ভোটের বাক্স ছিনতাই, ব্যালট ছিনতাই, ব্যালট সিলমারা, মানুষকে নিখোঁজ করে ফেলা। সিরাজ শিকদারের মতো মানুষ নিখোঁজ হয়ে গেছে, গণবাহিনীকে গণহারে হত্যা করা হয়েছে। জাসদ এমনি এমনি সৃষ্টি হয়নি, জাসদের উত্থান থেকেই তো আজকে বঙ্গবন্ধুর হত্যাটা হয়েছিল। আমি খুব আন্তরিকভাবে দুঃখিত, লজ্জিত, আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান, বঙ্গবন্ধুকে এইভাবে প্রাণ দিতে হয়েছে। পরবর্তীতে ইন্ডেমনিটি হয়েছে, সেটাকে আমি সম্মান জানাই না। পরবর্তীতে জিয়াউর রহমান আসছেন, আপনি তো সবই জানেন না, আপনাদের দল তো ভাই ইন্ডেমনিটি আমরা আপনার কাছে নিশ্চয়ই আসবো, আমি ব্যক্তিগত আপনার কাছে আসবো নিশ্চয়ই। সেখানে ভুলগুলো অনেক ভুল কিন্তু আওয়ামী লীগের হাতে হয়েছে। জায়েদ আল মাহমুদ আপনার কাছে বর্তমান সরকার অসংখ্য ভুল করেছে। হ্যাঁ, সরকারের ভুল আছে, এত মানুষ গুম হয়েছে, এত মানুষ নিখোঁজ হয়েছে কল্পনার বাইরে। যত দেশের যত বড় যত কটা শেয়ার কেলেঙ্কারি, শেয়ার বাজার লুট, আসবো আপনার কাছে। আমি একটু আপনার কাছে আসতে চাই। শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমরা আজকে দেখলাম যে ঠিক 27 এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে তীব্র তাপদাহের কারণে, এবং প্রচন্ড এটি একটি দুর্যোগের পর্যায়ে চলে গেছে। আসলে এই যে জলবায়ু পরিবর্তনের প্রভাব কি বলবেন একটু? আসলে যে অবস্থা হচ্ছে দেশের তাপমাত্রা, এটা খুবই ঝুঁকিতে আছে। মানুষকে আরও অ্যাওয়ারনেস করা দরকার। কোভিডের সময় যেভাবে অ্যাওয়ারনেসগুলো করা হয়েছিল সরকারি তরফে, স্বাস্থ্য বিভাগের তরফে, এই যে স্কুলটা বন্ধ হয়েছে, স্কুলটা কিন্তু 2 দিন আগে, যেদিন পরশুদিন যখন আবহাওয়া দপ্তর থেকে হিট অ্যালার্ট দেওয়া হয়, তখনই সিদ্ধান্ত নেওয়া দরকার ছিল। দেখেন, অনেকগুলো ফ্যামিলি হয়তো গ্রামে আছে, এইটা হচ্ছে আমলাতন্ত্রের গিট্টু, যে শেষ টাইমে মানুষকে ভোগাবে, কষ্ট করানোর একটা প্রক্রিয়া আমাদের আমলাতন্ত্রে আছে। আজকে সব মানুষ একসাথে এই শনিবার ঢাকায় ফিরবে, চিটাগাং ফিরবে, খুলনা ফিরবে, যার যার শহরের দিকে যাবে, এসে শুনবে স্কুলটা 7 দিন বন্ধ। এটা 2 দিন আগেই কিন্তু এই ডিসিশন নিতে পারতো, নেয়। তাও নিতে। আমি যেটা তবু শর্ট করি, এখন এই সব জায়গায় খুব পজিটিভ হতে হবে গভর্নমেন্টকে। আমি এখনও মনে করি তাপমাত্রা যে পূর্বাভাস আবহাওয়া দপ্তর দিচ্ছে, গভর্নমেন্টের উচিত অল জায়গার থেকে অ্যাওয়ারনেসটা গ্রো করা। মানুষ কিভাবে চলবে, ঠান্ডা পানি খাবে না নর্মাল পানি খাবে, কী ধরনের বিশ্রাম নেবে, চোখ মুখ পানি দিয়ে ধুতে হবে কিনা, আমাদের এই অ্যাওয়ারনেসগুলো ডেভেলপ। কারণ এই জায়গায় এই তাপমাত্রা কিন্তু দীর্ঘদিন থাকবে, আমাদের এখানের পরিবেশের জন্য এটা অনুকূল না, আমরা কখনো সহ্য করিনি। সো এই জায়গায় কিন্তু গভর্নমেন্টের কাজ আছে, নাগরিকদের কাজ আছে, সামাজিক সংগঠনের কাজ আছে, যার যার সতর্কতা। জি, আমরা একটু জনাব জায়েদ আল মাহমুদ আপনাকে দিয়ে শেষ করতে চাই, কি বলবেন শেষ বাক্য? এই গরমের অ্যাকচুয়ালি এটা আমাদের জন্য একটা খুব পীড়াদায়ক। জলবায়ু চেঞ্জ হওয়ার কারণে আমরা মারাত্মকভাবে প্রতি বছরই নতুন নতুন অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছে এই সিজনটাতে। এতে করে প্রচুর মানুষ, শিশু বাচ্চারা থেকে শুরু করে অসংখ্য বৃদ্ধরা, বয়স্করা, ইভেন একটু ভারী স্বাস্থ্যের মানুষ, প্রেশারের রোগীরা খুব বেশি অসুবিধায় পড়ে যায় গরমটাতে। সচেতনতা তৈরি করতে হবে মানুষের মধ্যে। প্রচুর পরিমাণে গরম হওয়ার কারণে কারেন্ট সেই পরিমাণ উৎপাদন হয় না, লোডশেডিং হয়, এসি সবার ঘরে থাকে না, সবাই ঠিকমতো ঘুমাইতে পারে না, বিভিন্ন কারণে মানুষগুলো কিন্তু অসুস্থ হয়ে পড়তেছে। সুতরাং এই ধরনের পরিস্থিতিতে রাষ্ট্র বিভিন্নভাবে মানুষের মধ্যে জনসচেতনতা তৈরি করে এবং সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন, বিদ্যুৎ ব্যবস্থাটাকে নির্বিঘ্ন রেখে মানুষ যাতে আলো বাতাসের মধ্যে থাকতে পারে
এবং ঠিকমতো ঘুমাইতে পারে, এরকম একটা ব্যবস্থা করতে পারে। অসংখ্য এবং ধন্যবাদ। প্রয়োজন হলে অনেক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে হোক, অফিস আদালত একটু কম সময়ের জন্য করে হলে হোক, হ্যাঁ, টাইম শিডিউল একটু কমিয়ে দিয়ে হলে মানুষকে একটু অসংখ্য আরামদায়ক ধন্যবাদ রাষ্ট্রীয়ভাবে আবু জায়দ আল আরামদায়ক মাহমুদ ব্যবস্থা এবং করা আমাদের উচিত। সঙ্গে যুক্ত থাকবার এটা জন্য আমিও, জনাব কুদ্দুস আফরোদ, এটা আপনাদের পক্ষে। দুজনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, ভীষণ স্মার্ট টিভি দেশ সন্ধ্যা আজ এখানে শেষ করতে হচ্ছে। আগামীকাল একই সময় অন্য কোনো অতিথি নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সন্ধ্যা।